আজকে থেকে শত বছর আগেই যে লোকটা অর্গানিকের সবচেয়ে প্রধান বইটা লিখছে, দ্য টেস্টামেন্ট অফ এগ্রিকালচার, আলবার্ট হাওয়ার্ড, তিনি আমাদের এলাকার কৃষকদের তার শিক্ষক মাইনে গেছে। তাদের জ্ঞানের উপর নির্ভর করেই টেস্টামেন্ট অফ এগ্রিকালচার বইটা লেখা, যেটাতে তিনি দেখাইছেন যে কিভাবে একটা স্মল স্কেল ফার্ম খুব দক্ষতার সাথে ইন্ডিয়ান চাষিরা পরিচালনা করে এবং তার থেকে লাভ বের করে নিয়ে আসে এবং নিজেদের ভরণ পোষণ করে। শক্তিমানের জিনিস হইতো। শক্তিমানের জিনিস হইতো। এখন কি হয়েছে? এখন তো সার দিয়ে মধ্যে শক্তি নাই, খাওয়ার মতো শক্তি নাই। কৃষিকাজে ফিরতে চাস, তোরা যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে প্রতিদিন তোরা লিখতে হবে কৃষি নিয়ে, যে তুই কিভাবে কৃষিকাজে ফিরতে পারবি এটা নিয়ে তোর প্রতিদিন লিখতে হবে। আমাদের যেটা হয়েছে, আমরা লেট করে ফুলকপি লাগাইছিলাম, দেখছো এগুলো 3-4টা করে ফুলকপি একসাথে হয়েছে, এটা আর হবে না। তো এটা আমরা আমাদের কম্পোস্ট বিনে দিয়ে দিব। এই লাইনটাতে আমরা বেগুন লাগাই দেখি, তারপরও দেখ প্রত্যেকটার মধ্যে আজাদ 3-4টা করে কপি হয়েছে। এই হিসাবে প্রথম দেখলাম। অফ সিজনে লাগায় দেখি কি হয়, পরীক্ষামূলক লাগানো ছিল এটাও। এটার ক্ষেত্রেও যেটা হয়েছে, এগুলো এখন উঠাই ফেলতে হবে, এগুলার জায়গা হবে আমাদের কম্পোস্ট বিন। বেগুন লাগাইতে আমাদের খুব ভয় লাগে। বেগুন নিয়ে আমরা খুবই মানে গুরুত্ব দিয়ে লাগাই না, কারণ এখন সব বেগুনগুলো হচ্ছে দেশি বেগুনের জাতের জায়গায় বিটি বেগুন, মানে হাইব্রিড বেগুনও না, একদম বায়োটেক বেগুন ঢুকে গেছে, বিটি বেগুন ঢুকে গেছে। তো ওইটা আমরা লাগাইতে চাই না, এই জন্য বেগুন নিয়ে আমাদের কাজ খুবই কম। তারপরও কয়েকটা বেগুন লাগাই দেখি, এগুলো তাল বেগুনের গাছ, দেখি কি হয়। কম্পোস্ট সার, কম্পোস্ট, আজাদের ভার্মি কম্পোস্ট নিয়ে প্রচুর আগ্রহ ছিল। সে ভার্মি কম্পোস্টের প্ল্যান্ট করবে, আমরা একসাথে প্ল্যান্ট করব ভার্মি কম্পোস্টের। এই স্বপ্নটা আজাদ দেখে কিনা আমি জানি না, আমি দেখি, কারণ আজাদদের কৃষিতে ফেরা দরকার। দেখতে দেখতে যে সুকু দাদা চলে আসছে, দেখছো বিন্দি? আসসালামু আলাইকুম। দাদা এখন আমাদের এই এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কৃষক। দাদার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। দাদার সাথে বসে গল্প করতে করতে আমাদের কৃষির হাতে করি কিন্তু দাদাদের প্রজন্মের কাছে। আর এই যে বেগুন দাদা একটু নেতায় গেছে, অনেক দূর থেকে আসছে তো, 2 দিন পরে এখন দেখি লাগাই দেখি কি হয়। পানি আজকে দিব, পানিটার ব্যবস্থা আজকেই পানি দেবো, ভৈরে ভৈরে পানি দেবো। দাদা নাতির রিলেশনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিলেশন গুলোর মধ্যে একটা। নাতির প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ, দাদার প্রজন্ম হচ্ছে অতীত এবং বর্তমান। তো ভবিষ্যতের সাথে এই সম্পর্কটা, দাদা নাতি সম্পর্কটা অতীতের সাথে ভবিষ্যতের একটা মেলবন্ধন করে দেয়। কিন্তু দিন দিন আমরা যেটা করতেছি, আমরা নাতিরা এত স্মার্ট হয়ে গেছি, দাদাদেরকে এখন আমাদের বুঝ অনেক বেশি। তো এই জিনিসটা আমাদের কৃষির জন্য আসলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। 1 কেজি রাসায়নিক দেওয়ার জায়গায় এখন আমরা 8 কেজি রাসায়নিক দিই। তো দাদাদের বা আগের প্রজন্মদের গুরুত্ব না দেওয়ার কারণে, অ্যানসেস্টরদের গুরুত্ব না দেওয়ার কারণে আসলে আমাদের কৃষিটা আমি মনে করি নষ্ট হয়েছে। কারণ আজকে থেকে শত বছর আগেই যে লোকটা অর্গানিকের সবচেয়ে প্রধান বইটা লিখছে, দ্য টেস্টামেন্ট অফ এগ্রিকালচার, আলবার্ট হাওয়ার্ড, তিনি আমাদের এলাকার কৃষকদের তার শিক্ষক মাইনে গেছে। তাদের জ্ঞানের উপর নির্ভর করেই টেস্টামেন্ট অফ এগ্রিকালচার বইটা লেখা, যেটাতে তিনি দেখাইছেন যে কিভাবে একটা স্মল স্কেল ফার্ম খুব দক্ষতার সাথে ইন্ডিয়ান চাষিরা পরিচালনা করে এবং তার থেকে লাভ বের করে নিয়ে আসে এবং নিজেদের ভরণ পোষণ করে। আমিও যেটা করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি দাদাদের সাথে অনেক বেশি সময় কাটানোর এবং তাদের জ্ঞানটা থেকে কিছু কিছু শিখা নেয়ার। যদি ভবিষ্যতে সময় পাই, সেটা নিয়ে আমি একটু লেখাজোখা করার ইচ্ছা রাখি, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিলাম। দাদা, আপনারা যখন কৃষিকাজ করতেন আপনাদের বয়সে, তখন তো এরকম সার টার দিতেন না, রাসায়নিক সার। হ্যাঁ, তখন ফসল কেমনে হইতো? শক্তিমানের জিনিস হইতো। শক্তিমানের জিনিস হইতো। এখন কি হয়েছে?
এখন তো এই সার দিয়ে এর মধ্যে শক্তি নাই। খাওয়ার মতো শক্তি নাই। আমারও তাই মনে হয়। লাগাইতেন কেমনে, কি করতেন ধান লাগানোর আগে পরে কি করতেন? কিছুই করতাম না, আর গোবর সার করতাম, গোবর সার দিতাম খেতে ছিটিয়ে, ওই ওই তাতেই হইতো। তাতেই হইতো। এখন খেতে গোবর সার দিলে হয় না, হয় নাকি? গোবর সার হয় না, গোবর সার কোনো ভিটামিন নেই। সাটাই হাবি জাবি খাওয়া না, ও ও, আর আগের গরুতে তো ঘাস খাইতো, গাছ খাইতো। সার হইতো ভালো। হ্যাঁ, এই খেতে সারের চেবাদে ফিটি হুম। আর কত গোবর নষ্ট হয়ে যাবে। তবে এটা একটা আশার ব্যাপার, দাদা কিন্তু আবার নতুন করে খেতে গোবর সার দেয়, আগে যেটা দিত না। ভার্মি কম্পোস্টের প্ল্যান্টের ব্যাপারে আমার খুব ইচ্ছা আছে এখনো। হুম যদি ইনশাল্লাহ সময় সুযোগ হয়, ইনশাল্লাহ আমি খুব চেষ্টা করতেছি যে হুম হুম এই কর্পোরেট লাইফের জব পর স্বাধীনতা, এই স্বাধীনতা থেকে বের হয়ে মানে আমি নিজে কিছু করার জন্য একটা চেষ্টা করতেছি। যেহেতু আমি কৃষক ঘরের ছেলে, ছেলে নিজে যদি কিছু করতে পারি, দেশ ও জাতির জন্য, আমার এলাকার জন্য যদি কোনো কিছু করতে পারি, ভালো কিছু দিতে পারি, ওই ক্ষেত্রে আমার নিজের অনেক ভালো লাগবে। আসলে বুঝতে কৃষি পারছি। কাজটা হইতেছে এমন নিজে বাঁচানো, নিজের সাথে সাথে আরো 100 জন মানুষকে বাঁচানো, রিলেটেড কোনো কিছু করা। সবাইকে আসলে এই রাসায়নিকটা আসলে এত পরিমাণ বেশি বাইরে গেছে, আমার খুব শীঘ্রই আমি কৃষিতে আমার ফেরার খুব ইচ্ছা, চিন্তা ভাবনা। হ্যাঁ, ফেরার প্রথম রাস্তা কি বানাইছস? মানে মনে কর যে কি করলে, কি মানে কি করতে হবে ফিরলে, এটা তোর কাছে কি মনে হয় যে কি করলে তুই ফিরতে পারবি? আমার যেহেতু আমার বাপ কৃষক, আমাদের নিজের পৈতৃকভাবে কৃষিকাজের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা নাই। তো প্রথম ক্ষেত্রে আমার যেটা চ্যালেঞ্জ, আমার কৃষি জমিটা ওটা হলেও নিজের করে একটা নিতে হবে। আমার নিজের হোক কিংবা পরের হোক, পরেরটা যদি আমি চাষ করি, ওই ক্ষেত্রে আমার নিজের করে নিতে হবে। হ্যাঁ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ তো ওই ক্ষেত্রে যদি আমার নিজের করার মতো কিছু থাকে, যদি আমি পারি, ওই ক্ষেত্রে আমার আগাইতে খুব সহজ হবে। হ্যাঁ তো আমার চিন্তা ভাবনা যে 1 থেকে 2 বছরের ভিতরে এরকম চিন্তা ভাবনা আছে যে আমি চিন্তা করতেছি যে নিজের করে কোনো জমি জমা রাইতে হইলেও আমি কৃষিকাজে আমার ফেরার খুব আগ্রহ আছে। তুই যদি সত্যি কৃষিকাজে ফিরতে চাস, তোর যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে প্রতিদিন তোর লিখতে হবে কৃষি নিয়ে, যে তুই কিভাবে কৃষিকাজে ফিরতে পারবি, এটা নিয়ে তোর প্রতিদিন লিখতে হবে। শেষ করতে দে 15 মিনিট। হ্যাঁ, লিখতে লিখতে হয় কি, আমাদের চিন্তা ভাবনাগুলো যখন আমরা করতে থাকি, আমরা করব কৃষিকাজ করব, এই চাকরি ছাড়বো, এইভাবে আমাদের জীবন পার হয়ে যায়, কিন্তু চাকরি ছাড়ে না। ব্যাপারটা তুই খেয়াল করে দেখিস। হ্যাঁ, কিন্তু তুই যদি এটা নিয়ে, এটা জাস্ট আমার পরামর্শ, তুই বেশি না, যদি তুই আধা ঘন্টা না পারস 15 মিনিট লেখ, 15 মিনিট না পারলে 10 মিনিট লেখ প্রত্যেকদিন, তাতে চিন্তাটা বায়বীয় জায়গা থেকে একটা ফর্মে আসবে, তোর চোখের সামনে ভাসবে। এই একটা কাজ শুরু করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, খুব সহজে ইনকাম করা যায় এইরকম কিছু প্ল্যান, যেটাতে মোটামুটি জীবন জীবিকা নির্বাহ করার মতো যায়, সেই ক্ষেত্রে বাড়ি থেকে। হ্যাঁ, তোর যেমন তোরা চাইলে 3টা গরু পালতে পারোস বাড়িতে। আমি যেটা দেখছি, হ্যাঁ, এই 3টা গরু বা 4টা গরু বায়োগ্যাস প্ল্যান্ট এবং ভার্মি কম্পোস্ট করলে তোর মাসে এক্সট্রা 15,000 টাকা বিক্রি হবে। সার বিক্রির জায়গা আমি করে দিব। বায়োগ্যাস নিয়ে, বায়োগ্যাস বা ভার্মি কম্পোস্ট নিয়ে একটুখানি পড়াশোনা বাড়াই দে, আর 10 মিনিট লিখতে থাকে। এটা হচ্ছে কি, আমি মানে আমার জায়গা থেকে আমি যেমন ফিরছি মাটির টানায়। ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা আছে যে দ্রুতই নিজের চলার মতো পরিস্থিতি করে নিয়ে ইনশাল্লাহ কৃষিতে আমি ফিরবো। তবে চলে আস, আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারবো, এটা আমার কাছে মনে হয় সবসময়। একজনের শক্তি 4 গুণ হয়ে যায় যখন এটা 4 জন করে, মানে 2 জন করলে এটা 4 গুণ হয়ে যায়।